ডাক বাংলোর সামনের দিকের বারান্দায় দাঁড়িয়ে রেলিং এর ওপর হাত রেখে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে দেখছিল বিক্রম। এমনিতে ডাক বাংলোটা ছোট, তারপর ডাক বাংলোটার 3 দিক ঘিরে রয়েছে জঙ্গল। অন্ধকার না হলেও চাঁদের আলোয় আশপাশটা কেমন যেন অদ্ভুত মায়াবী বলে মনে হয়। মাঝে মাঝে জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত কিছু ডাক ভেসে আসে। সেটা রাত জাগা পাখির ডাক হতে পারে, কিংবা জঙ্গলের মধ্যে থাকা বন্য প্রাণীদের ডাকও হতে পারে। তবে শান্তির বিষয় হলো এই জঙ্গলে বাঘ, সিংহ জাতীয় কোনো কিচ্ছু নেই। বড়জোর হরিণ, শেয়াল, বনবিড়াল এইসব পর্যন্ত থাকতে পারে, কিন্তু বাঘ, সিংহ থাকার সুযোগটা এইখানে নেই। তবে এইখানে সব থেকে বেশি ভয় যেটা রয়েছে সেটা হলো এখানে কিছু বিষধর প্রজাতির সাপ পাওয়া যায়। এমনকি ডাক বাংলোতে শঙ্খচূড় থেকে শুরু করে নানান প্রজাতির সাপ গরমকালে লন চত্বরের আশেপাশের মধ্যে ঘোরাঘুরি করে। ওই জঙ্গলের দিকেই তাকিয়ে দেখছিল বিক্রম। অন্ধকারে জঙ্গলটা একটু অন্যরকম বলে মনে হচ্ছিল। পেছন থেকে কেয়ারটেকারের ডাকে সম্বিত ফিরল। বাবু, রাতের জন্য খাবার তৈরি হয়ে গেছে, আপনি বললে খেতে দিয়ে দেব। কেয়ারটেকার লোকটা বেশ রোগা ভোগা, ছোটখাটো চেহারার, মুখে সবসময় একটা হাসি লেগেই আছে। মাথার ঠিক মাঝ বরাবর একটা টাক, এবং সেই টাকের ওপর দিয়ে একটা লম্বা কাটা দাগ আছে, যেন লম্বা ফাঁকা মাঠের মাঝখান থেকে একটা রেল লাইন চলে গেছে। যদিও এমন ভাবে ভাবতে বিক্রমের একটু লজ্জাই করে, কারণ চেহারা কিংবা চেহারার পারিপার্শ্বিকতা নিয়ে কখনোই মশকরা করা উচিত নয়। এ ব্যাপারে জিজ্ঞেস করায় কেয়ারটেকার মদনলাল জানিয়েছিল, আগে ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গিয়েছিলাম। তারপর একবার আমার ভাই ভুল করে দায়ের কোপ মেরেছিল মাথায়। ছোট ভাই বুঝতে পারেনি দাটা ধারালো ছিল, তাতেই মাথা কেটে গেছিল। 2বার আঘাত লেগেছে একই জায়গায় লম্বালম্বি ভাবে, তাই দাগ গভীর হয়ে গেছে। শেষবার তো যেন তেন ভাবে কোনো রকমে প্রাণে বেঁচে গেছিলাম, সেটাই ভাগ্য আমার। বিক্রম এখানে এসেছে প্রায় 2 দিন হয়ে গেল। মদনলালের সঙ্গে অনেক কথা বলে, অনেক কিছু শুনতে পেয়েছে তার কাছ থেকে। এই ডাক বাংলো সরকারি। জঙ্গল বিভাগে কিংবা নানান কারণে সরকারি অথবা বেসরকারি কর্মচারীরা এই দিকে এলে এই ডাক বাংলোয় থাকে। বেসরকারি বলার কারণ হলো ডাক বাংলো আগে থেকে রিজার্ভ করা যায় প্রয়োজন মনে করলে। পকেট থেকে বেশ ভালো টাকা খসিয়ে এখানে এসে 3 দিকে জঙ্গল দিয়ে ঘেরা ডাক বাংলোয় অনেকে আমোদ প্রমোদ করে। সে কথাটি কেয়ারটেকার মদনলালের মুখে শুনেছে বিক্রম। এখন খেতে ইচ্ছে করছে না মদনলাল, সবে তো রাত 8টা বাজে, আর একটু পরে খাওয়া দাওয়া করবো খন। তার থেকে বরং একটা কাজ করো, ওই যে ওখানে চেয়ারগুলো আছে একটু নিয়ে এসো তো, 2টো চেয়ার এখানে নিয়ে এসো। হ্যাঁ, তারপর এখানে বসো, একটু গল্প করা যাক তোমার সাথে। গল্প অবশ্য বিক্রম করে না, মদনলালই করে। তার দেশের বাড়ির কথা বলে, ছোটবেলার কথা বলে, এমনকি মদনলালের বউ পালিয়ে গিয়েছে সেই বউয়ের কথাও মাঝে মধ্যে মদনলাল বলে। দুঃখ করে বলে, বউটা পালিয়ে গেল বাবু, কি কমতি রেখেছিলাম। হ্যাঁ, নানান কাজে আমায় বাইরে বাইরে থাকতে হতো বেশিরভাগ সময়। একদিন গ্রামে গিয়ে শুনি এই অবস্থা, তারপর আর গ্রামে ফিরিনি। 3 দিনের মধ্যে গ্রামের জমি জমা সমস্ত কিছু বিক্রি বাট্টা করে কাজের সন্ধানে চলে এসেছিলাম এই দিকে। এখানেই এক ভালো লোকের হাতে পড়ি, তারই সাহায্যে এই সরকারি ডাক বাংলোর কেয়ারটেকারের চাকরিটা জুটে যায়। তারপর থেকে আজ প্রায় 10 বছর হয়ে গেল এখানেই আছি। আচ্ছা মদনলাল, তুমি তো বলছো এখানে প্রায় 10 বছর ধরে রয়েছো। বছরখানেক আগে এই ডাক বাংলোতে ঘুরতে আসা 3 জন এক রাত্রের মধ্যে মারা গিয়েছিল। এই ব্যাপারটা নিশ্চয়ই তুমি কিছু জানো, তাই না? জানি তো বাবু, লোকগুলো তো আমার সঙ্গেই ছিল। আমিও তো তাদের 3 দিন দেখে শুনে রেখেছিলাম। 3 দিনের জন্য ওরা এসেছিল। প্রথম সব ঠিকই ছিল, কিন্তু 3য় দিনে যে কি হলো, ওরা জঙ্গলে ঢুকতে চাইলো, তাও আবার রাতের বেলা।
আমি অনেক বারণ করলাম যে বাবুরা, রাতের বেলা জঙ্গলে ঢোকা ভালো নয়। ওরা কেউ আমার কথা শুনলো নে। 3 জনকেই জঙ্গলের মধ্যে সাপে কামড়েছিল। পরদিন সকালে আমি তো এখান থেকে আগে থানায় যাই খবর দিতে। তারপর সেখান থেকে লোক এলে তাদের সাথে জঙ্গলের মধ্যে ঢুকে খোঁজাখুঁজি করতেই ওদের পাওয়া যায়। মনে মনে কাঠ হয়ে গেছিল। কিন্তু 3 জনকে একসঙ্গে সাপে কামড়ালো কিভাবে? না মানে ব্যাপারটা একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না তোমার? আমি কি করে বলবো বলুন তো বাবু। ডাক বাংলোর আশেপাশে অনেক বিষধর সাপ আছে। ওই জঙ্গলের মধ্যেই বোধহয় সব থেকে বেশি সাপ আছে। শীতকালে চিন্তা নেই, কিন্তু ওই বাকি সময় ওরা সারাক্ষণ বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে। শুধু এই 3 জন কেন বাবু, এর ঠিক 6 মাস পরে একজন পুলিশ অফিসার এসে এই ডাক বাংলোতে ছিল। সেও তো আবার 4 দিনের মাথায় সাপের কামড়ে মারা পড়ে, তাও তো আবার এই ডাক বাংলোর ঘরের ভেতরে। এই কথাটাই জানতে চাইছিল বিক্রম। চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে একটা সিগারেট ধরিয়েছিল। যদিও এখানে এসে প্রকৃতির মাঝে নিজেকে স্থাপিত করে যেমন অদ্ভুত লাগছিল বিক্রমের, তেমনি বড় মনটা শান্ত হয়ে আসছিল। সিগারেটটা ধরাতে ইচ্ছে করছিল না, তবুও কথা বাড়াতে হবে মদনলালের সঙ্গে। নিজের সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করে মদনলালের দিকে এগিয়ে দেয় বিক্রম। আরে না 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 বাবু না, এ কি করছেন? আমি কোথায় সামান্য একজন কেয়ারটেকার, চাকর স্থানীয় মানুষ। তাছাড়া আমি আপনার সঙ্গে বসে সিগারেট খেলে আপনাকে অপমান করা হবে বাবু। আরে মদনলাল, তুমি আমি ছাড়া কেউ তো নেই এখানে। আর তাছাড়া এখন ওসব বাজে কথা বাদ দাও তো। আমি বন্ধুর মতো বসে এখানে তোমার সঙ্গে একটু গল্প করছি, কথা বলছি। বলছি যে একজন পুলিশ অফিসার এখানে এসেছিল বললে না? তা সেই লোকটা ঘরের মধ্যেই মারা গিয়েছিল, কিন্তু ঘরের ভিতরে সাপ ঢুকে তাকে কামড়ালোই বা কি করে? বাবু, ওই পুলিশ বাবু অনেক সকাল সকাল উঠে পড়তো। আমি বরং তার থেকে একটু দেরিতেই উঠতাম। আমি যখন উঠতাম, বাবুর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকতো। সেদিন সকালবেলা উঠে দেখি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ নেই। আস্তে করে ঠেলা দিতেই দেখি দরজা খোলা রয়েছে। তারপর ঘরের ভেতরে ঢুকে দেখি বাবু বিছানায় শুয়ে আছে। দেখে মনে হচ্ছিল ঘুমাচ্ছে, কিন্তু আর একটু এগোতেই আমি অবাক হয়ে গেলাম। দেখি বাবুর চোখ দুটো খোলা, গোটা শরীরে নীলচে হয়ে আছে। তখনই আমার চোখ চলে গেল পায়ের দিকে। পায়ের কাছে দুটো ছোট ছোট দাঁতের দাগ, ঠিক ওই সাপের কামড় যেমন হয়, হ্যাঁ ঠিক ঠিক তেমনই। সঙ্গে সঙ্গে আমি তো ভয় পেয়ে গেলাম। আপনি তো দেখেছেন এখানে টেলিফোনের ব্যবস্থা নেই, আপনার ফোনেও নেটওয়ার্ক নেই, আপনিও কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। সামনে রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে গেলে তারপরে মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যায়। ওই সামনের রাস্তা দিয়ে মাঝে মধ্যে বড় বড় গাড়ি যায়। তাদেরই একটা গাড়িকে বলে থানায় খবর দিতে বললাম। তারপর পুলিশ এলো, আর পুলিশ এসে মৃতদেহটা নিয়ে গেল। এখান থেকে কাছাকাছি তো তেমন কিছু নেই। আচ্ছা, সব থেকে কাছের যে লোকালয়টা, সেটাও এখান থেকে কত দূরে? এই সামনে রাস্তা দিয়ে প্রথমে বড় রাস্তায় উঠতে হবে, তারপর সেখান থেকে আরো আধ ঘন্টা মতো হাঁটলে তারপরে কাছাকাছি একটা বাজার আছে। ওই জন্যই তো আমি একটা সাইকেল রেখেছি বাবু। সাইকেলে করে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে বাজারে গিয়ে মাঝে মাঝে তো বাজার করে আনতে মুশকিল হয়ে যেত। বিক্রম মনে মনে কি যেন একটা হিসেব করে নিল। তারপর আবার মদনলালকে বলল, আচ্ছা, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে বলো তো যে পুলিশ অফিসারের মৃত্যুটা সাপের কামড়ের জন্যই হয়েছিল? না মানে তার পায়ে ওই দুটো দাগ তো অন্য কিছুরও হতে পারে। এইবার মদনলাল একটু অবাক হয়ে গেল। সে বলল, বাবু, আপনি আমায় সিগারেট খাইয়েছেন, আপনার পাশে চেয়ারে বসতে দিয়েছেন। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবো না, বলো। আমার কিন্তু আপনার ওপরে কেমন সন্দেহ হচ্ছে। আপনি 3 দিন ধরে এসেছেন, অথচ মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করছেন যেগুলো শুনে বড্ড অদ্ভুত লাগছে। পুলিশ বাবুর মৃত্যুর পর পুলিশের লোক এসে এমন ভাবেই জেরা করেছিল। আপনিও জঙ্গলের ভেতর যেতে চান, কি যেন ঘুরে ঘুরে দেখেন,
ঘরের ভেতরেও ঘুরে ঘুরে দেখেন। আচ্ছা বাবু, আপনি কি পুলিশের লোক? যদি পুলিশের লোক হইও, তাহলে কি তুমি আমায় এইসব কথা বলবে না মদনলাল? আরে না না বাবু, সেই কথা নয়। পুলিশের লোক হলে আপনাকে আরো কথা বলবো, তার জন্যই তো বললাম। এই কথায় বিক্রম বেশ খুশি হয়ে যায়। এই 3 দিন ধরে মদনলালের কাছ থেকে নিজের আসল পরিচয়টা লুকিয়ে রাখতে হয়েছে তাকে, কিন্তু এখন মনে হয় সেটার আর প্রয়োজন নেই। কিন্তু পুলিশের গুপ্ত গোয়েন্দা বিভাগের একজন হয়ে এখানে এসছে বিক্রম, সেটা সে বলল না। তার বদলে নিজেকে সাধারণ পুলিশ অফিসার বলেই পরিচয় দিল। মদনলালের মুখে একটা হাসি ফুটে উঠল। তারপর সে বিক্রমকে বলতে লাগলো 6 মাস আগে যেদিন ওই পুলিশ অফিসারটি মারা গিয়েছিলেন সেদিন রাতের কথা। মদনলালের কথায় বিক্রম অন্তত এইটুকু বুঝতে পারল যে মদনলালের নিজেরও সন্দেহ আছে ওই পুলিশ অফিসারের মৃত্যুটা আদেও স্বাভাবিক নাকি খুন। সেই মৃত পুলিশ অফিসারের নাম সৈকত হালদার। বিক্রম চ্যাটার্জি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার। আন্ডারকভার এজেন্ট হিসাবে তাকে এখানে পাঠানো হয়েছিল। তিনি সামান্য এক সরকারি চাকুরে এমন একটা ইনফরমেশন দেখিয়ে সে এখানে থাকতে এসেছিল দিন কয়েকের জন্য। তারপরেই এইখানে ঘটে চলা বিপদের উৎস ঘাটতে গিয়ে বিক্রম দেখতে পেয়েছে এই ডাক বাংলো এবং তার আশেপাশে অনেকেই সাপের কামড়ে মারা গেছে। কিন্তু ডাক বাংলো যতই জঙ্গলের এক পাশে হোক না কেন, এত সাপ আসছেটা কোত্থেকে? আর সাপের এত সাহস হয় কি করে যে ঘরের ভেতর ঢুকে একদম বিছানার উপরে উঠে কামড়ে তারপর আবার চলে যায়? আরো কয়েকটা ব্যাপারে তার খটকা লাগছিল। তাই কলকাতায় যখন এবার অন্য একটা কাজে এসছিল বিক্রম, তখন এই কেস ফাইলটা তার চোখে পড়াতে একটু নিজের গরজেই উপর মহলের সঙ্গে কথা বলে এখানে এসছে। আর এখানে এসে বুঝতে পেরেছে অদ্ভুত কিছু একটা ঘটছে। কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমের দিকে জঙ্গলমহল এলাকাটা। জায়গাটার নাম জব্বলপুর। তবে এই জঙ্গলে জায়গাটায় তেমন বেশি কিছু নেই। গোটা জায়গাটাই জঙ্গলে ঘেরা। তার এক পাশেই ডাক বাংলো পেরিয়ে গেলে ছোট্ট দুটো রাস্তা। এলাকাটার আশেপাশে ঘিরে রয়েছে সেই রাস্তাগুলো। সেই রাস্তারই এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামান্য কিছু লোকালয়। এখান থেকেও বাংলাদেশটা খুব বেশি দূরে নয়। এমন একটা জায়গাকে মফস্বল এলাকা বলা চলে, কারণ আসার সময় মদনলালের কথা মতো আধা ঘন্টা পথে যে বাজার দেখতে পেয়েছিল বিক্রম, সেটাও খুব একটা কাজের নয়। কোনো রকমে খাওয়া দাওয়াটুকু চলে যেতে পারে, সেই রকম মালপত্র পাওয়া যায় মাত্র। কিন্তু এইখানে কিছু যে একটা অদ্ভুত ব্যাপার ঘটে চলেছে, সে বিষয়ে তদন্ত করে তার শেষ না দেখা অবধি এখান থেকে যাবে না বিক্রম। এমনটাই সে ঠিক করে এসছে কলকাতা থেকে। এখন মদনলালকে হাতে পেয়ে তার একটু সুবিধাই হয়। বিকেলের দিকে মদনলালের সঙ্গে জঙ্গলের ভেতরে ঢুকে বিক্রম ঘুরছিল। চলুন বাবু, ওই ভেতরের দিকে আর একটু গেলে একটা বড় দিঘি আছে। সে দিঘির জলে কারোর পা পড়ে না। সেই দিঘির জল শ্যাওলা জমে সবুজ হয়ে আছে। জায়গাটা বেশ ভালো। সেই 3 জনকে তুমি রাতের বেলা জঙ্গলে ঢুকতে বারণ করেছিলে কেন বলো তো? রাতের বেলা জঙ্গলে কি আছে? কিন্তু প্রশ্নটা সেই একই থেকে গেল। তেমন কিছুই নয় বাবু, কিন্তু এমনিতেই এটা জঙ্গল এলাকা। রাতের বেলা কত কিছুই তো থাকতে পারে। যেখানে দিনের বেলাতেই এমন সাপের উপদ্রব, সেখানে রাতের বেলা কাউকে কি করে জঙ্গলে ঢুকতে বলবো বলুন তো? একসঙ্গে 3 জনকেই সাপে কামড়ালো। ব্যাপারটা কিরকম একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না? হ্যাঁ, অদ্ভুত আমারও মনে হয়েছিল বাবু, কিন্তু পুলিশ তো নাকি মৃতদেহগুলোর পোস্টমর্টম করেছিল। ওটা করলে নাকি অনেক কিছু বোঝা যায়, জানা যায়। তারা ওটা করেই জানতে পেরেছিল সাপের কামড়ে লোকগুলোর মৃত্যু হয়েছে। আচ্ছা, এখান থেকে থানা তো প্রায় ঘন্টাখানেকের রাস্তা। সেখানকার কোনো অফিসারের সঙ্গে কি তোমার জানাশোনা আছে? জানাশোনা তেমন নেই। ওখানকার এক অফিসার 2-3 বার এখানে এসছিল। 1 বছরের মধ্যে 2 বারে 4টে খুন হয়েছে। তখন তদন্তে এসছিলেন উনি, জিজ্ঞাসাবাদ করছিলেন মৃত্যুগুলোর ব্যাপারে।
ওই সময় তার সঙ্গে যৎ সামান্য চেনা জানা হয়েছে। তুমি কি পুলিশকে এই কথাটা বলেছিলে যে তোমার সন্দেহ হচ্ছে ঘরের ভিতরে যে পুলিশ অফিসারের মৃত্যু হয়েছিল সেটা সাধারণ নয়, অস্বাভাবিক? মদনলাল আর একটি কথাও বলল না। সে বিক্রমকে বুঝিয়ে দিল যে সে চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। বিক্রমের মনে হতে লাগলো, তাহলে আসল সমস্যাটা কোথায়? 3টে লোকের পোস্টমর্টম রিপোর্টে সাপের কামড়ে মৃত্যু এবং 4র্থ জনের ক্ষেত্রেও তাই। এতগুলো সাপের কামড়ে মৃত্যুর ব্যাপারটা একটু অস্বাভাবিকই লাগছে। এতগুলো সাপের কামড়ে মৃত্যু, ব্যাপারটা অস্বাভাবিক। তারা সেই দিঘিটার কাছে চলে এসেছিল। সত্যি শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে দিঘির জল। জঙ্গলের খানিকটা ভেতরের দিকে কতগুলো কাঠবেড়ালি জলের পাড় বরাবর ছুটে চলেছিল। দূর থেকে ভেসে আসছিল হরিণের ডাক। এই জঙ্গলের মধ্যে হরিণ থাকার কথা ছিল না, কিন্তু কিভাবে যেন একটা হরিণ এই জঙ্গলে ঢুকে পড়েছে। তারপরে জব্বলপুর এলাকায় সরকারি তরফ থেকে কয়েকটা হরিণ ছাড়া হয়েছিল জঙ্গলে, কিন্তু এইসব অনেক আগের কথা। দিঘির পার বরাবর সামনের দিকে হাঁটছিল বিক্রম। তার নজর কিন্তু সবসময় পায়ের দিকে, প্রথমত সাপের জন্য, আর দ্বিতীয়ত যদি কোথাও কোনো সূত্র পাওয়া যায় তাই। দিঘির একদিকে একটা ঘাট মতো রয়েছে, বাঁধানো না হলেও দিঘিতে নামার মতো সিঁড়ি রয়েছে। বিক্রম সেই সিঁড়ি ধরে নামতে যেতেই মদনলাল তাকে রিরি করে বারণ করে উঠল। এই বাবু, ওদিকে যাবেননি, এই দিঘির পাড়ে দাঁড়ান। লোকজন এই দিঘিতে নামে না। কোথায় কি বিষাক্ত সাপের বাসা আছে কেউ জানে না। ততক্ষণে বিক্রম নামতে শুরু করেছে সেই সিঁড়ি ধরে। এরপর সে একটা ঠিকঠাক জায়গা দেখে দাঁড়িয়ে গলা তুলে মদনলালের উদ্দেশ্যে বলে, আরে মদনলাল, চিন্তা করছো কেন? কোথাও কিচ্ছু নেই, রোদের আলোতে সবকিছুই তো ভালোভাবে দেখা যাচ্ছে। কথাটা বলেই বিক্রম নিচের দিকে তাকালো, আর ঠিক তখন একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে গেল বিক্রমের। দিঘিটা সব জায়গায় কিন্তু সবুজ, কিন্তু এই দিকে খানিকটা জায়গা কেমন যেন পরিষ্কার বলে মনে হচ্ছে। বিশেষ করে খানিকটা জায়গার সবুজ শ্যাওলা যাতে সামনের দিকে না আসতে পারে তার জন্য দড়ি জাতীয় কিছু একটা দিয়ে জলের সামনের দিকটায় গোল করে দেওয়া হয়েছে। তার চেয়েও আশ্চর্য জিনিসটা বিক্রম দেখতে পেয়েছিল যে সামনে জলে ভেজা নরম মাটির বুকে। দেখেই সে আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকে। ওদিকে মদনলাল কিন্তু আর ডাকছে না তাকে। বিক্রম একবার মুখ ঘুরিয়ে তাকালো মদনলাল যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকে, আর বিক্রমের চোখে চোখ পড়তেই সঙ্গে সঙ্গে মদনলাল মাথাটা নামিয়ে নিল। বিক্রম আবার ঘুরে তাকালো জলের দিকে। বিক্রম একটু একটু করে এগোতে লাগলো জলের দিকে, আর ঠিক তখনই পেছন থেকে মদনলাল বলে উঠল, বাবু, জলের দিকে যাবেননি। জলের মধ্যে কি আছে না আছে জানি নে, চলে আসুন। কথাটা শুনে বিক্রমের মাথার ভেতর কি যেন একটা হয়ে গেল। সকালে মদনলালের সঙ্গে হাঁটা পথে বিক্রম রওনা হয়েছিল সেই বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়েই মদনলাল নিজের মতো বাজার করতে লাগলো। আজ খাওয়া হবে মুরগির মাংস, আর তার সঙ্গে হবে পরোটা। বিক্রম এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। সেখানে একটা বিড়ি সিগারেটের দোকানে দাঁড়িয়ে একটা সিগারেট কিনে সবে সেটা ধরিয়েছে বিক্রম। এমন সময় দোকানদার নিচু গলায় তাকে জিজ্ঞেস করলো, আপনাকে তো এইদিকে আগে দেখিনি বাবু, আপনি কোথা থেকে আসছেন, কোথায় থাকেন? আমি আসছি কলকাতা থেকে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে। ওই জব্বলপুরের জঙ্গলের কাছে থাকা ডাক বাংলোটায় উঠেছি। দোকানদার কেমন যেন চমকে উঠল। তারপর এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে গলাটা নামিয়ে বলল, ওখানে থাকবেন না বাবু, যত তাড়াতাড়ি পারবেন ওখান থেকে জায়গা বদলে অন্য কোথাও চলে যান। ওই জায়গাটা ভালো নয়, বাইরের লোকেদের জন্য তো একদমই নয়। কৌতূহলী দৃষ্টিতে তাকে একবার দেখল বিক্রম। মদনলাল অন্য দোকানের সামনে রয়েছে, সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে। সে দোকানদারের হাতে একটা 100 টাকার নোট দিয়ে একটা সিগারেটের প্যাকেট চাইল। এরপর ধীরে সুস্থে দোকানদারের সাথে কথা এগোতে লাগলো। কেন, কি ব্যাপার বলো তো? ওই জঙ্গলে আর ডাক বাংলোতে কি আছে?
মানে খারাপ কিছু আছে কি? খারাপ ভালো সেসব কিছু জানি না, তবে এই জঙ্গলে আর ডাকবাংলোতে মাঝে অনেকে মারা গেছে, বিশেষ করে জঙ্গলের ভেতরের দিকে। তাছাড়া এই জঙ্গলের মধ্যে একটা ব্যাপার আছে। অনেকদিন আগে একবার পুলিশের দল জঙ্গলের মধ্যে ঢুকেছিল, কাদের যেন খোঁজ করেছিল, তেমন কিছুই খুঁজে পায়নি তারা। তবে এখানকার থানার পুলিশের সন্দেহ ছিল এই জঙ্গলের মধ্যে একটা ডাকাতের দল আছে। ডাকাতের দল? ও চোর ডাকাত যা খুশি হতে পারে, ওরা নাকি জঙ্গলের ভেতরে থেকে অনেক কিছু করে, তাই তো রাতের বেলা জঙ্গলের দিকে লোকজন ভয় যায় না। আপনি তো এখানে বেশ কয়েকদিন হলো আছেন নিশ্চয়ই, একবারও কি দেখেছেন ওই ডাক বাংলোর পথে এই বাজারের দিক থেকে কিংবা অন্য কোনো দিক থেকে স্থানীয় কোনো লোকজনকে যেতে? এইবার বিক্রম অবাক হলো। এই কদিনের মধ্যে লোকজন তো দূরের কথা, কোনো গাড়ি ঘোড়া পর্যন্ত বড় রাস্তা ছেড়ে ছোট রাস্তায় সে আসতে দেখেনি। সে আসার পরে একমাত্র মদনলাল ছাড়া আর কাউকে দেখা যায়নি ওখানে। কিন্তু আমি তো অনেকগুলো টাকা খরচ করে এখানে এসেছি, বুঝলে? এখন কি করা যায় বলো তো? খরচা যখন করেছেন তাহলে কয়েকটা দিন থেকেই যান, তবে খবরদার বাবু, জঙ্গলের ভেতরের দিকে রাতের বেলা যাওয়ার কিন্তু চেষ্টা করবেন না। দিনের বেলা যান তাও ঠিক আছে। আর একটা কথা বাবু, এই এখানকার থানার যে অফিসার আছে না, ও লোক কিন্তু খুব একটা সুবিধের নয়। বিক্রমের কেন জানি মনে হলো এই কথাটা সে আগেও একবার ভেবেছিল। কি কারণে ভেবেছিল সেটা এই মুহূর্তে মনে না পড়লেও লোকটার কথায় তার সেই ধারণাটাই যে সত্যি হলো সেটাই হলো বড় কথা। ততক্ষণে মদনলালের কেনাকাটা হয়ে গেছে। সে এসে পড়তেই সিগারেটের বাক্সটা নিয়ে লোকটার দিকে তাকিয়ে একবার ইশারা করে বিক্রম, তারপর মদনলালের সঙ্গে রওনা দেয়। রওনা দেওয়ার আগে লোকটা আস্তে আস্তে একটা কথা বলেছিল, বিক্রম শুনেছিল ঠিকই, কিন্তু সত্যি সত্যি যে এমন কিছু একটা হতে পারে সেটা সে নিজেও ধারণা করতে পারছে না। বড় রাস্তা থেকে যেখানে ছোট রাস্তাটা নেমে গেছে, সেই বড় রাস্তার কাছাকাছি এলে খানিকটা টাওয়ার পাওয়া যায়। তাই মদনলালকে এগোতে বলে বিক্রম পেছনে দাঁড়িয়েই মোবাইলটা বার করে ফোন করলো। দুবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা লাগলো। বিক্রম, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিছু আপডেট আছে? মানে কিছু জানতে পারলে? মনে হচ্ছে এখানে জটিল কোনো একটা ব্যাপার রয়েছে স্যার। আপনি একটা কাজ করুন, আমি দুজনের নাম বলছি, ওদের দুজনকে এখানে পাঠিয়ে দিন। তবে হ্যাঁ, পাঠাবার আগে অবশ্যই আমার সঙ্গে একবার কথা বলে নিতে বলবেন। জব্বলপুরের এই জঙ্গলের ডাকবাংলোয় ঢোকার আগে একটা বাজার পড়ে, সেই বাজারের কাছাকাছি ওদের অপেক্ষা করতে বলবেন। কবের মধ্যে পাঠাতে পারবেন সেটা একটু জানিয়ে দেবেন স্যার। তোমার লোক যখন ওরা, তার মানে ওরা তৈরি হয়েই থাকবে। তুমি যাওয়ার আগে ওদের সমস্ত কিছু বলে গেছো নিশ্চয়ই। তাহলে আজকের মধ্যেই কথাবার্তা বলে আজ রাতেই পাঠিয়ে দিচ্ছি। আজ রাতে নয়, এখানে ওদের সমস্যা হতে পারে। কাল ভোর ভোর ওদের এই বাজারে পৌঁছে যেতে বলুন। সকালের দিকে আমি সেখানে যাব, তখন আমি ওদের জন্য সব কিছু ব্যবস্থা করে দেব। আমার মনে হয়েছিল ওদেরকে লাগবে, তাই দুজনকেই তৈরি হয়ে থাকতে বলেছিলাম। বিক্রম, যা করবে খুব সাবধানে করবে। ওখানকার থানা থেকে কিন্তু এই সব বিষয়ে কোনো রকম অভিযোগ নেই। ওরা কিন্তু সমস্ত ব্যাপারকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে। তবে একটা কথা বিক্রম, পুরনো কেসের ফাইল ঘাঁটতে গিয়ে দেখলাম জব্বলপুরের ওই জঙ্গলে প্রায় 6-7 বছর আগে একবার পুলিশের রেড হয়েছিল। পুলিশের কাছে ইনফরমেশন ছিল জঙ্গলের মধ্যে একদল লোক রয়েছে যারা আসলেই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। ঠিক কী ধরনের কাজ তারা করত তা জানা যায়নি, তবে এরপর একটা আশ্চর্য ঘটনা ঘটে। এই ঘটনার প্রায় মাসখানেকের মধ্যে সেখানকার বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারদের প্রমোশন দিয়ে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য জায়গায়। প্রমোশন জিনিসটা যে সবসময় আমাদের ভালোর জন্য হয় সেটা কিন্তু নয় স্যার। এবার বুঝতে পারছেন তো? মাঝে মাঝে ওটা এক রকমের ঘুষও বলতে পারেন। আমাকে যখন প্রথমবার আপনি প্রমোশন দিয়েছিলেন। ফালতু এসব বেকার কথা বলো না বিক্রম। আমি জানি তুমি কাজের জন্য উপযুক্ত ছিলে, আর শুধু শুধু একখানা থানার আন্ডারের পুলিশ অফিসার হয়ে থেকে তোমার বুদ্ধি, তোমার কর্মদক্ষতা সব কিছু ওয়েস্ট হচ্ছিল, আর সেই কারণেই তোমার নাম আমি রেকমেন্ড করেছিলাম। যাই হোক, এখন রাখছি। তোমার দুজন লোককে তৈরি করে কাল ভোরবেলার মধ্যেই পাঠিয়ে দিচ্ছি জব্বলপুরে। আর কিছু?
এখানে আসার আগে ওদের সঙ্গে 2-1টা ওষুধ নিয়ে আসতে বলবেন। তার মধ্যে সাপের কামড় খেলে যাতে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা যায় সেই সমস্ত ওষুধপত্র এবং তার সঙ্গে অ্যান্টিভেনামের ব্যবস্থা করেও পাঠিয়ে দেবেন। সে কি, কাউকে সাপ কামড়েছে নাকি? বিক্রম, তুমি ঠিক আছো তো? বিক্রমের মুখে একটা অদ্ভুত হাসি দেখা যায়। এতক্ষণে এবার পেছন থেকে মদনলাল ডাকতে শুরু করেছে। আমার নয় স্যার, কিন্তু কিছুদিনের মধ্যে কোনো একজনকে সাপে ঠিক কামড়াবে। আচ্ছা স্যার, এখন রাখছি। রাস্তার ওপে এসে গেলে বা নেটওয়ার্ক পাবো না। বিক্রম ফোনটা কেটে পকেটে রেখে চলে গেল মদনলালের দিকে। তারপর মদনলালকে বোঝাতে লাগলো ঠিক কিভাবে প্রথমে মাংসটা কষিয়ে নিতে হবে, যেন ঝোল বেশি না হয়, আবার যেন একদম শুকনো শুকনো না হয়। একদম মাখা মাখা কষা মাংস আর তার সঙ্গে তেলে ভাজা পরোটা। দুপুরটা বেশ ভালোই জমবে। পরদিন সকালে মদনলাল আর বেরোয় না, তার বদলে বিক্রম একাই বেরোয়। মদনলালকে সে এই কথাই বলে যে সে একটু বাইরে ঘুরতে যাচ্ছে। বাজারের কাছে আসতেই আবার সেই দোকানদারের সঙ্গে দেখা হয়। এখানে আসার আগেই প্রথমে তার স্যার এবং তার সঙ্গে তার সেই 2জন লোকের সাথেও কথা বলে নিয়েছে সে। তারা ভোরবেলায় চলে এসেছিল বাজারের কাছে। এইখানে একটা চায়ের দোকানে বসে অনেকটা সময় কাটিয়ে দেয় তারা, কিন্তু বিক্রমকে দেখতে পেয়েই সেই লোক দুটো উঠে দাঁড়ায়। গুড মর্নিং স্যার, আপনার কথা মতো আমরা ভোরবেলা এখানে চলে এসেছি। কিন্তু স্যার, একটা কথা বলবো, সঙ্গে অ্যান্টিভেনাম কেন আনতে বললেন? সঙ্গে যখন আনতে বলেছে তখন নিশ্চয়ই কোনো কাজে লাগবে। তবে তোমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে তোমাদের থাকার ব্যবস্থাটা ভালোভাবে করতে পারবো না। তোমাদের জঙ্গলের মধ্যেই থাকতে হবে, কারণ আমার মনে হচ্ছে এই জঙ্গলের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে। স্যার, আপনার ট্রেনিং এবং আমরা বাইরে থেকে যে ট্রেনিং পেয়েছি তাতে জঙ্গল কেন, যে কোনো জায়গায় আমরা কয়েকদিন কাটিয়ে দিতে পারি। কি করতে হবে আপনি শুধু সেটা বলুন। শোনো, খাবার জল যতটা পারো তোমাদের ব্যাগে নিয়ে নাও, কারণ এখান থেকে আমরা যেখানে যাব সেখানে তেমন কোনো ব্যবস্থা পাবে না। জঙ্গলের ভেতর তোমরা যাতে অন্তত 7 দিন ভালোভাবে থাকতে পারো সেটার ব্যবস্থা করতে হবে। এদিকে বিক্রমের সঙ্গে 2টো লোককে দেখে আর তাদের হাবভাব দেখে সেই দোকানদার লোকটির একটু সন্দেহ হয়। সে দোকান ফাঁকা রেখেই এগিয়ে আসে বিক্রমের দিকে। তারপর তাদের উদ্দেশ্যে বলে, কি ব্যাপার বলুন তো স্যার, আপনাকে আমি বললাম এখান থেকে চলে যেতে, আর আপনি আপনার আরো 2জন বন্ধুকে নিয়ে এখানে এলেন। আপনারা কি করছেন বলুন তো? আপনারা কি পুলিশের লোক নাকি? তুমি আমাদের অনেক সাহায্য করেছো, তোমাকে মিথ্যে কথা বলবো না। আমরা সত্যি সত্যিই পুলিশের লোক। এই জঙ্গলের মধ্যে এবং জব্বলপুরের ডাকবাংলোর আশেপাশে যে কিছু একটা হচ্ছে তারই তদন্ত করার জন্য আমরা এসেছি, আর তার জন্যই ওরা 2জনে এসেছে। দোকানদার অবাক হয়ে গেল। বোঝা গেল তার সঙ্গে একটু ভয়ও পেয়েছে সে হাত জোর করে বলল, আমায় ক্ষমা করবেন বাবু, যদি ভুল করে কিছু বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে আমি তো জানতাম না, তবে পুলিশের লোক আপনারা। ওই জঙ্গলের ভেতরে যা হচ্ছে তা এখানকার থানার অফিসাররা বেশ ভালোভাবেই জানে। হয়তো সেবার যখন এই জঙ্গলে পুলিশ ঢুকেছিল তারপর এখানে থানা থেকে কয়েকজন পুলিশকে বদলি করে দেওয়া হয়, তার বদলে ওই মাধব রায়কে এখানকার থানার পুলিশ অফিসার করা হয়েছে। লোকটা কোনো কাজের না স্যার। থানায় তো একবার যেতেই হবে, এই মাধববাবুর সঙ্গে দেখা করতে হবে। অন্তত কেসটা যখন হাতে নিয়েছি তখন এইসব দিকটা দেখে রাখতেই হবে। তুমি চিন্তা করো না, মাধববাবুর সঙ্গে আমি কথা বলে নেব। এরপর বিক্রম আর সেই 2জন লোক 7 দিনের জন্য খাবার জল সহ সমস্ত কিছু নিয়ে সেখান থেকে রওনা হলো থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে বেশ কিছুক্ষণ বসার পর বিক্রমের সঙ্গে দেখা হলো মাধব রায়ের। ভাই দেখুন, আপনি কে সেটা তো আমি আর বুঝতে পারছি না। আর অচেনা একটা লোক হুট করে বাইরে থেকে এসে আমাকে অর্ডার করতে পারে না। আপনি বললেই আমায় এই জঙ্গলে ঢুকতে হবে আর এই ডাকবাংলো সার্চ করতে হবে। আপনি কোথাকার কোন হনু মশাই? দেখুন, আমার সন্দেহ হচ্ছে ওই জঙ্গলের ভিতরে কিছু অসামাজিক কাজকর্ম হচ্ছে। সমাজবিরোধী কিছু লোকজন এসে এই জঙ্গলের ভিতরে আশ্রয় নিয়েছে। আর তাছাড়া ডাকবাংলোতে ঘুরতে এসে 6 মাস আগে একজন পুলিশ অফিসারের মৃত্যু হয় এবং বছরখানেক আগে 3জন সরকারি অফিসার জঙ্গলের ভিতর ঢোকার পর তাদের অস্বাভাবিক মৃত্যু হয়। এখন এদের মৃত্যুর পিছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কারণ তো আছেই, একদম কারণ আছে। আর সেই কারণটা হলো সাপ।
ডাক বাংলো আর জঙ্গলের ভিতরে যে বিষধর সাপ আছে সেই কথা সবাই জানে। তার জন্যই তো আশেপাশের লোকেরা ওই দিকটা এড়িয়ে চলে। শুনেছি একটা কেয়ারটেকার নাকি ওইখানে ওই ডাক বাংলোতে থাকে, তা সেও তো ডাক বাংলোর মধ্যেই থাকে সব সময়। অথচ তার কথা শুনে কখনো মনে হয়নি যে সে সাপে ভয় পায়, কিংবা আচ্ছা সে যাই হোক, ওই ডাক বাংলো এবং জঙ্গলে আপনি তল্লাশি চালাবেন। মাধব রায় হাতে লাঠিটা তুলে নিয়ে সামনের টেবিলের ওপর দুম করে শব্দ করে মেরে বলে ওঠে, এই এক্ষুনি সবকটাকে হাজতে পুড়ে এমন রামধলাই দেব না সালা, সব তেল এক মুহূর্তে বেরিয়ে যাবে। কোথাকার কে এসে আমায় শেখাচ্ছে? যান যান যান, আমি যাব না, তল্লাশিও করব না, আপনার যা করার আপনি করে নিন, যান। বিক্রম পেছনে দাঁড়িয়ে থাকা তার দুজন লোকেদের দিকে তাকাল। তাদের মধ্যে একজন বলল, ছেড়ে দিন স্যার, এখন ছাড়ুন, আগে আমাদের কাজটা শেষ হোক, তারপরে নয় ব্যাপারটা দেখা যাবে। ছেড়ে দিন মানে কি বে? হ্যাঁ, ছেড়ে দিন মানে কি? এসব এখানে চলবে না। এই হরিপদ, হরিপদ, তিনটেকেই লকআপে ঢোকা। দেখছি শালা তোদের কোন বাপ বাঁচায়। বিক্রম আর চুপ করে বসে থাকতে পারল না। এক ঝটকায় চেয়ারটাকে পেছনের দিকে ফেলে দিয়ে টেবিলের ওপর থেকে ঝুঁকে হাত বাড়িয়ে মাধব রায়ের জামার কলারটা দুপাশে দু হাতে চেপে ধরল। তারপর একটা হ্যাঁচকা টানে তাকে টেবিলের ওপরে এনে ফেলল। ততক্ষণে দরজার পাশে দাঁড়ানো কনস্টেবল দুজন অবাক হয়ে লাঠি হাতে ছুটে আসছিল ঘরের দিকে। ফলে বিক্রমের সঙ্গীদের মধ্যে একজন চট করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয় ভেতর থেকে। এরপর সমানে দরজার উপর ধাক্কা পড়তে থাকে। বাইরে থেকে বাকিরা চিৎকার দেয়। বিক্রম মাধব রায়ের জামার কলারটা আগের মতোই টেনে ধরে বলে, কিরে, আমি কোথাকার কে সেটা জানতে চাইছিলিস তাই না? আমার নাম আমি এখন তোকে বলবো না, কিন্তু এইটা মাথায় রাখিস, এর ফল কিন্তু ভালো হবে না। 6 মাস আগে যে পুলিশ অফিসার এই ডাক বাংলোতে মারা যায়, আর তার 1 বছর আগে যে 3 জন মারা যায় ওই জঙ্গলে, এই দুটো ঘটনার মধ্যে যদি কোনো একটা সমস্যা আমি খুঁজে বের করতে পারি, তাহলে তোর আর তোর এই জামার ওপর লেখা মাধব রায় নামটাকে যদি শুয়োরের বাচ্চা নামে আমি পাল্টিয়ে না ফেলতে পেরেছি, তাহলে আমি আমার নাম ফিরিয়ে রাখবো। ছেড়ে দিন স্যার, এখন এসবের জন্য আমাদের কাছে সময় নেই। আমাদের আসল ব্যাপারটা দেখতে হবে। এই লোকটাকে না হয় পরেও দেখা যাবে, এ তো এখানেই থাকবে, এখান থেকে যাবে কোথায়? বিক্রম কলারটা ছেড়ে দেয়। এরপর টেবিলের পাশ দিয়ে ঘুরে এসে নিজেই মাধব রায়ের জামার কলারটা ঠিক করতে করতে শান্ত গলায় বিক্রম বলে, আসলে রেগে গেলে আমার আমিটা কে সেটা চট করে মনে পড়ে যায়, এই আর কি। সরি, কিছু মনে করবেন না মিস্টার রায়। পুলিশে চাকরি পেয়েছেন, পুলিশের উর্দি পড়েছেন, কাজটাও তাহলে পুলিশের মতোই করুন। এবার একটা কথা বলুন তো, পোস্টমর্টেম রিপোর্টে যে মিথ্যে কথা লিখতে নেই সেটা জানেন তো? ধরা পড়লে আপনার চাকরি পর্যন্ত যেতে পারে সেটাও জানেন। কেন করেন তাহলে এসব? দেখুন, আপনার কপাল ভালো থাকলে চাকরিটা বেঁচে যাবে, আর যদি ভালো না থাকে চলো তোমরা, এবারে যাওয়া যাক। মাধব রায়ের অবাক হওয়া মুখের ওপর দিয়ে বিক্রম এবং তার দুজন লোক থানা থেকে বাইরে বেরিয়ে আসে। কনস্টেবলগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে, কিছু বলতে পারে না। ওরা থানা থেকে বেরিয়ে যাওয়ার পর একটা হাত দিয়ে টেবিলের উপর ঘুষি মেরে মাধব রায় চিৎকার করে বলে ওঠে, পুলিশের গায়ে হাত! এত সহজে আমি ছাড়বো না। ওই ডাক বাংলোয় থাকছে, ওই সব খবর আমি ঠিক নিয়ে রেখেছি। হ্যাঁ, আজকে রাতেই সমস্ত ব্যবস্থা করছি আমি। বাবু, আপনি কোথায় গিয়েছিলেন? এত দেরি হলো। আমি ভাবছি আপনি এলে তারপরে রান্না চাপাবো। কখন ফিরবেন? তারপর সব ঠান্ডা হয়ে যাবে তখন। আর বলো না মদনলাল, একজনের সঙ্গে দেখা হয়েছিল, আমার চেনা লোক, কলকাতাতেই থাকতো। বছর 10 হলেও এদিকে এসেছে, বাজারের কাছে দেখা হয়েছিল। বলল 6 বছর আগে এই জঙ্গলে একবার পুলিশ নিয়ে ঢুকেছিল সে। তারা নাকি সন্দেহ করেছিল এই জঙ্গলের ভিতরে সমাজবিরোধী লোকজন রয়েছে, কিছু একটা হয় এই জঙ্গলের ভেতর। যে বলেন, এতদিন ধরে আমি এখানে আছি, জঙ্গলের ভেতরে কিছু হলে তার খবর নিশ্চয়ই পেতাম। পুলিশ যে ঢুকেছিল তা আমি জানি, পুলিশের সঙ্গে আমিও ছিলাম। পুলিশের দল জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করে তেমন কিছুই খুঁজে পায়নি। তবে জঙ্গলের মধ্যে কয়েকটা জায়গা দেখে ওদের মনে হয়েছিল সেখানে লোকজন থাকলেও থাকতে পারে। তার মানে তুমি এখানে যতদিন আছো তার মধ্যে কখনোই তেমন কোনো কিছু অস্বাভাবিক দেখোনি, তাই তো? না বাবু, আমি তো দেখিনি।
তাছাড়া সাপের ভয় রাতের বেলা ডাক বাংলো থেকে ঘরের বাইরে যাই না, বলা যায় না কখন কি হয়, তাই না? তাহলে তো আর কোনো কথাই নেই, লোকটা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। আচ্ছা ভালো কথা, শোনো, কাল আমায় একবার ফিরে যেতে হবে। ওই জঙ্গলের ভিতরে যে কিছু একটা সমস্যা হচ্ছে সেটা যখন ও জানে, তখন এত সহজে ব্যাপারটা ছাড়বে না। ওর সঙ্গে পুলিশের ভালো চেনাশোনা আছে, এখানকার না, কলকাতা পুলিশের। মাস 6 আগে একজন পুলিশ অফিসার সাপের কামড়ে মারা গিয়েছিল না? ওই মারা যাওয়াটাকে কলকাতা পুলিশের অনেকেই খুন বলে মনে করছে। তাই ওই লোকটির সাহায্যে সেই পুলিশের দল 2-1 দিনের মধ্যেই এখানে আসবে এবং এখানে এসে তদন্ত শুরু করবে। তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি পুলিশের লোক। আমি এখান থেকে ফিরে গিয়ে রিপোর্ট দিলে তারপর ওরা আসবে। আমি রিপোর্ট না দেওয়া পর্যন্ত ওরা এখানে আসতে পারবে না। কেন আপনি রিপোর্ট না দেওয়া পর্যন্ত আসতে পারবে না কেন? আরে আরে আমি তো তোমাকে আগেই বলেছি আমি এখানে এই ব্যাপারটা দেখার জন্যই এসেছি। এখন ওই লোকটির কথায় আমারও মনে হচ্ছে যে জঙ্গলের ভিতরে কিছু একটা হয়তো হতে পারে। তবে তুমি আবার এই সব কিছুর সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই তো? মানে হয়তো তুমি অনেক কিছু জানো, সেসব আমায় বলছো না, এমনটা হয়নি তো? কি বলছেন বাবু? আরে আমি এসব করতে যাব কেন? লোকজনদের দেখাশোনা করা, ভাই পরমাস খাটা, আমি এইসব করি বাবু। এখন আমি একটু ঘুমিয়ে নেই, বুঝলে মদনলাল? তুমি রান্না সেরে আমাকে ডেকে দিও। তাছাড়া কাল সকালে তো বেরিয়েই পড়বো, একদম সকাল সকাল বেরোতে হবে। আমি গেলে 2-1 দিনের মধ্যেই তখন কলকাতা থেকে গোটা পুলিশের টিমটা এখানে আসবে, সেই রিপোর্টটা তৈরি করতে হবে। তাছাড়া ব্যাপারটা হলো ওরা আমার জন্যই অপেক্ষা করছে, বুঝলে? বিক্রম এই বলে ঘরের দিকে চলে গেল। মদনলাল রান্নাঘরের দিকে নিজের কাজ করতে গেল। বিক্রম স্নান করে নিজের ঘরে ঢুকলো না, তার বদলে গিয়ে ঢুকলো সেই ঘরে যেখানে সেই পুলিশ অফিসারটা ছিল। ঘরের সবকিছুই সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এ বাড়িতে একটা স্টোর রুম মতো আছে, সেই স্টোর রুমেই সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে। এখন উনি যদিও এই ঘর থেকে সমস্ত কিছু নিয়েই গেছেন, তবুও বিক্রম ঘুরে ঘুরে দেখতে লাগলো পুরো ঘরখানি। ঘরের দুদিকে 2টো জানলা, এক পাশে বিছানা আর এক পাশে আলমারি। আলমারিটা এখন খালি। মাঝারি আকারের খাট, তার পায়াগুলো পুরনো আমলের। এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতর ঘুরে ঘুরে দেখতে লাগলো বিক্রম। এই ডাক বাংলোটা অন্য সমস্ত ডাক বাংলোর মতোই, কাঠের ডাক বাংলোগুলো যেমন হয় আর কি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা জায়গায় নজর আটকে গেল বিক্রমের। ঘরের ভেতরে বিছানা থেকে একটু উপরের দিকে কাঠের দেওয়াল বরাবর একটা ছোট ফাঁক মতো আছে, সেইখান থেকে কি যেন একটা উঁকি দিচ্ছে। বিক্রম বিছানায় উঠে পড়ল। অনেক চেষ্টা করে সেই ফাঁকের ভেতরে হাত ঢুকিয়ে কৌশলে একটা ছোট কাগজের টুকরো বার করে আনল। তারপর সেটা হাতে নিয়ে তুলে ধরতেই বিক্রমের মুখে একই সাথে রাগ এবং হাসির অভিব্যক্তি স্পষ্ট হয়ে উঠল। ঘটনাটা যে সেই রাতেই ঘটবে সে ব্যাপারে একটু আন্দাজ করতে পেরেছিল বিক্রম, কিন্তু ব্যাপারটা যে এমন হবে সেটা বুঝতে পারেনি। রাতের বেলা খাওয়া দাওয়ার পর বিক্রম নিজের ঘরে ঘুমাতে চলে গিয়েছিল। জঙ্গলের মধ্যে ঠিক কোনখানে বিক্রমের 2জন লোক থাকবে সেটা সে জানতই। তাই সন্ধ্যের একটু আগে চট করে বেরিয়ে তাদেরকে ডাকবাংলোর কাছাকাছি রাতের বেলা এমন ভাবে থাকতে বলল যাতে কেউ তাদেরকে দেখতে না পায়। তারপর বিক্রম ঘুমাতে চলে গেল। অনেক রাতের দিকে ঘরের দরজায় একটা ধাক্কা পড়ল আর মদনলালের চিৎকার শোনা গেল। বাবু, বাবু, ঠিকই দরজা খুলুন, সর্বনাশ হয়ে গেছে বাবু। কেন, কি হয়েছে মদনলাল? এক্ষুনি দরজা খুলুন বাবু, সর্বনাশ হয়ে গেছে। আরে দরজা না খুললে বুঝতে পারবেন কি করে? এখানে কি হয়েছে সেটা বুঝতে পারবেন কি করে বাবু? মদনলালের গলায় একটা কাতর আকুতি ছিল। বিক্রম হাঁটতে হাঁটতে দরজার কাছে এসে দাঁড়ালো। সে আবার মদনলালের উদ্দেশ্যে বলল, আহা, কি হয়েছে বলো না? এত ঘুম পাচ্ছে, কাল সকাল সকাল বেরোতে হবে, কি সমস্যা বলো আমায়। মদনলাল আগের থেকেও বেশি কাতর স্বরে বলল, বাবু, আপনি একবার দরজাটা খুলুন, তাহলে আপনাকে সব বোঝাতে পারবো। দেখুন,
দেখুন আমাকে সাপে কামড়েছে। আমার মাথা ঘুরছে বাবু, পুরো শরীরটা কেমন যেন লাগছে। বাবু, বাবু দরজাটা খুলুন বাবু। তোমাকে এতদিন সাপে কাটেনি, হঠাৎ করে এখনই সাপে কাটলো কি করে? হঠাৎ করে মদনলালের পাশে কার যেন গলার আওয়াজ শোনা গেল। ততক্ষণে বিক্রম একটা অদ্ভুত কাজ করতে শুরু করেছে। টর্চটাকে জানলার দিকে ঘুরিয়ে 3 বার আলো জ্বালিয়ে নিভিয়ে সংকেত দিয়েছে বাইরের দিকে। এবার আর মদনলাল কিছু বলল না। হঠাৎ করে জোরে জোরে দরজার ওপর ধাক্কা পড়তে লাগলো। এরপর খুব জোরে 3 বার দরজার ওপর ধাক্কা পড়ার সঙ্গে সঙ্গে কাঠের দরজাটা ভেঙে পড়ল, আর সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়ল কারা যেন। বিক্রম ইচ্ছে করেই ঘরের ভেতরটা অন্ধকার করে রেখেছিল, যাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কেউ যাতে কিছু বুঝতে না পারে। একজনের গলার আওয়াজ শোনা গেল। কে মদনা, সোয়ারের বাচ্চা, তুই তো বলেছিলি ঘরের ভেতরে আলো আছে, হ্যাঁ কোথায় তাহলে? মদনলাল কিছু বলার আগেই ঘরের ভেতর অন্ধকারের মধ্যে থেকে বিক্রম বলে উঠল, ঘরের ভিতর শুধু আলোই নয়, ঘরের ভিতরে আছে বিক্রম চ্যাটার্জি। তোদের সবকটাকে চোখে অন্ধকার দেখানোর জন্য আমি একাই যথেষ্ট। কথাটা বলার সঙ্গে সঙ্গে মদনলালের গালে একটা জোরতর ঘুষি এসে পড়ল। সাথে সাথে মদনলাল ছিটকে পড়ে গেল ঘরের বাইরে। ততক্ষণে বাকি কয়েকজন অন্ধকারের ভেতরেই এলোপাথারি ছুরি চালাতে থাকে। গুলিও চলে, কিন্তু অন্ধকারের মধ্যেই বিক্রম নিজেকে সরিয়ে ফেলে। বাইরে থেকে ছুটে আসা দুজন মদনলালকে ধরে ফেলল। তারপর ঝটপট তার হাত আর মুখটা বেঁধে ফেলে, তাকে ফেলে দেয় বারান্দার এক পাশে। তারপর অন্ধকারের মধ্যে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বিক্রম অন্ধকারের মধ্যেই ওদের ওপর ঘুষি এবং লাথি চালায়। বিপদ বুঝতে পেরে একজন যেই পালাতে যাবে, অমনি বাইরে থেকে তাকে ল্যাং মেরে ফেলে দেয় বিক্রমের লোকেরা। দুম করে কাঠের মেঝেতে পড়তেই তার মুখে আঘাত লাগে। তাকেও বেঁধে ফেলা হয় একইভাবে। দেখতে দেখতে প্রায় 4 জনকেই বেঁধে ফেলা হয় ততক্ষণে। ছুরির একটা আঘাত বিক্রমের হাতেও লেগেছিল। ঘরের মধ্যে আলো জ্বালতেই দেখা যায় তার হাত বেয়ে কল কল করে রক্ত পড়ছে। হাতে ছুরি ধরা গুন্ডাটা এখনো ঘরেই আছে। সে তখন ঘরের মধ্যে দাঁড়িয়েই চিৎকার করে উঠল, আমি অত সহজে ধরা দেবো না, হ্যাঁ তোদের সবকটাকে এখানে ফেলে কুত্তার মতো মারবো শালা। খবরদার, যদি আর কিছু করিস তাহলে তোকে কিন্তু এইখানেই গুলি করে মারবো। একদম না, ওকে গুলি করার কোনো প্রয়োজন নেই। ও আসলে চামচা, আসল মাথা অন্য কেউ রয়েছে, আর তাকেই জ্যান্ত ধরতে হবে। গুন্ডাটা হেসে ওঠে। আবার কিছু বলতে যাবে তার আগেই বিক্রম গুলি চালায় তার পা লক্ষ্য করে। তার হাত থেকে ছুরিটা পড়ে যেতেই একজন ছুটে গিয়ে তাকে পিচ মোড়া করে ধরে ফেলে। তারপর তার হাত বেঁধে তাকেও নিয়ে যাওয়া হয় বাইরে। প্রাথমিক ট্রিটমেন্টের পরে ওদের সবাইকে হাত আর মুখ বাঁধা অবস্থায় একটা ঘরে রাখা হয়। শুধু মদনলাল আর একজন গুন্ডার মুখ খোলা হয়। বিক্রম তাদের সামনে একটা চেয়ারে বসেছে, বাকি দুজন তার পেছনে বসেছে। ভালোই তো প্ল্যান করেছিলি। আমার যদি তোর ওপর সন্দেহ না হতো তাহলে তোর চিৎকার শুনে বাইরে বেরোলেই আমার অবস্থা ওই পুলিশ অফিসারের মতো হতো, তাই না? তারপর পায়ের কাছে ইঞ্জেকশন পুশ করে সাপের কামড়ে মৃত্যু বলে চালিয়ে দিতিস, তাই তো? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। ওরা আমায় ভয় দেখিয়ে আপনাকে ডাকতে বলেছিল। আমরা তোকে ভয় দেখিয়ে ডাকতে বলেছিলাম কি? আর এতদিন ধরে যে তুই আমাদের সঙ্গে হাত মিলিয়ে সব কাজ করে আসছিস, তার বেলায় টাকা নেওয়ার বেলায় তো আছিস, হ্যাঁ, অথচ দোষ স্বীকার করার বেলায় নেই। এই একদম মিথ্যে কথা বলবি না, আমি তোদের চিনি না। তোরা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে স্যারকে ডাকতে বলেছিলি। বিক্রম উঠে আসে। তারপর মদনলালের কাছে এগিয়ে এসে তার গালে সপাটে একটা চড় বসায়। এখনো মিথ্যে কথা বলছিস মদনলাল? তোর জন্য, তোর বোকামির জন্যই তোরা ধরা পড়েছিস। তোর ওপরে যদি আমার সন্দেহ না হতো তাহলে আমি এত বড় রিস্ক নিতাম না, আর কলকাতা থেকে আমার দুজন বিশ্বস্ত লোককে ডেকে আনতাম না আমার সাহায্যের জন্য। মদনলাল অবাক হয়ে তাকায় বিক্রমের দিকে। তার চোখে জল। বিক্রমের পাশে দাঁড়িয়ে থাকা দুজন লোকের মধ্যে একজন বলে,
কিন্তু ডাক বাংলোর কেয়ারটেকার নিজেই যে এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে, এটা আপনি বুঝলেন কি করে স্যার? সন্দেহ তো প্রথমেই হয়েছিল। এই ডাক বাংলোর রেকর্ড চেক করতে গিয়ে দেখা যায় 10 বছরের মধ্যে অনেকেই সাপের কামড়ে মারা গেছে, কিন্তু এই বছরে 3 জন সরকারি চাকরিজীবী লোক আর তার 6 মাস পরে সেই পুলিশ অফিসারও সাপের কামড়ে মারা যায়। প্রথমে মনে হয়েছিল চুরি বা ডাকাতি সংক্রান্ত কোনো কারণ হতে পারে, তারপরে দেখলাম যে তাদের জিনিসপত্র, টাকা পয়সা সবকিছু ঠিকঠাকই আছে, একটা টাকা পয়সাও কোথা থেকে এদিক ওদিক হয়নি। কিন্তু এতদিন ধরে এখানে থাকার পরেও একবারের জন্য মদনলালকে সাপে কামড়ায়নি। কেন? হতে পারে সে সবকিছু জানে, কিংবা সে এমনভাবে থাকে যাতে তাকে সাপে কামড়াতে পারে না। কিন্তু এখানে এসে 3 দিন ধরে মদনলালের সমস্ত গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলাম মদনলাল এতটাও সাবধানে থাকে না যে তাকে সাপে কামড়াবে না। তাহলে কারণটা কি? তাহলে এখানে এমন কোনো সাপ আছে যে সাপ মদনলালকে বাদ দিয়ে অন্য সবাইকে কামড়ায়, তাই তো? হ্যাঁ, সেটাই হবে হয়তো। তাই ইচ্ছা করেই আমি যে পুলিশ অফিসার সেই কথাটা মদনলালকে বলে দিলাম। আর এটা বলার সঙ্গে সঙ্গেই মদনলালের মুখের ভাব সামান্য পরিবর্তন হয়েছিল। কিন্তু পরে মদনলাল বুঝতে পারে আমি হয়তো তেমন কিছু করব না, কারণ মদনলালের সামনে আমি কেস নিয়ে তেমন কোনো বিশেষ কথাই বলিনি। বাজারে সেই দোকানদার আমাকে জানায় এখানকার পুলিশের উপর তাদের কোনো বিশ্বাস নেই এবং জঙ্গলের মধ্যে রাতের বেলা থাকাটা ভালো নয়। তার মানে আশেপাশে সবাই জানে এই জঙ্গল এবং ডাকবাংলো এলাকার ব্যাপারে, অথচ এখানকার থানার পুলিশ সেটা জানে না। তাও কি সম্ভব? এরপর মাধব রায়ের সঙ্গে কথা বলেই বুঝতে পারি এখানকার পুলিশ সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। কোনো একটা চক্র যে সত্যি সত্যিই আছে সেটা বোঝা যায়। তাই আসার আগে তোমাদের খোঁজ নিতে বলেছিলাম এখানকার থানার ব্যাপারে। কয়েক বছর আগে জঙ্গলে রেড করার সময় এখানকার পুলিশ অফিসাররা বুঝতে পেরেছিল যে জঙ্গলে কোনো অ্যান্টি সোশ্যাল গ্রুপের ঘাঁটি রয়েছে, কিন্তু ওদের সব কিছু যাতে বাইরে বেরিয়ে না আসে তাই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে সেই অফিসারদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর তাদের বদলে ডেকে আনা হয়েছে মাধব রায়কে। আসলে পলিটিক্যাল নেতাদের নির্দেশেই বেশিরভাগ সময় সবকিছু হয়ে থাকে, তাই এখানেও সেটাই হয়েছে। আজকে রাতে যে ওরা আপনাকে মারার চেষ্টা করবে সেটা বুঝলেন কিভাবে? মদনলাল অপেক্ষা করছিল। যতক্ষণ না পর্যন্ত সে আমার দিক থেকে কোনো রকম বিপদ দেখতে পেত ততক্ষণ সে রিস্ক নিত না। আসলে খুনের ব্যাপারগুলো মদনলালের নির্দেশেই ওরা করেছে। সেদিন যখন মদনলালের সঙ্গে দিঘির কাছে গিয়েছিলাম তখন দিঘির জল দেখেই আমার সন্দেহ হয়েছিল যে এখানে মাঝে মধ্যেই লোক আসে। তাছাড়া দিঘির পাড়ে মাটিতে নরম কাদায় কয়েকটা মানুষের পায়ের ছাপও দেখতে পেয়েছিলাম। সেগুলো অবশ্য ঠিকঠাক করে বোঝা যায় না, কারণ এই জঙ্গলে অনেক কিছু আছে, কিন্তু মানুষের পায়ের ছাপের মতন বড় পায়ের ছাপ অন্য কিছুর হতে পারে না। বাঘসিংহ থাকলে না হয় ভাবতে পারতাম তাদের পায়ের ছাপ কোনোভাবে কাদামাটিতে পড়েছে, কিন্তু একমাত্র হরিণ ছাড়া তেমন কোনো বড় প্রাণী এখানে নেই। শিয়াল আছে, কিন্তু মানুষের পায়ের ছাপের সাথে শিয়ালের পায়ের ছাপ সেইভাবে মিলছে না। আর তাছাড়া এদিকে না শিয়াল দেখেছি না শিয়ালের ডাক শুনতে পেয়েছি। সেদিন জলের দিক থেকে উপরের দিকে মুখ ঘোরাবার সময় দেখতে পেয়েছিলাম মদনলাল হাত দিয়ে কাকে যেন চলে যাওয়ার ইশারা করছে। প্রথমে মনে করেছিলাম হরিণ কিংবা অন্য কিছু হতে পারে। তারপর মদনলাল আমার সঙ্গে ফিরে আসার সময় বারবার পিছনের দিকে তাকিয়ে দেখছিল। তখনই মনে হয়েছিল আশেপাশে কারা যেন ছিল। কিন্তু এই খুন আমি করিনি স্যার, কোনো খুনই আমি করিনি। ওরা করেছে, ওরা যা করার করেছে। কি করে খুন করেছিস সেটা তো খুঁজে বার করতে পারবি না তুই? হ্যাঁ, পারবি কি? খুব সহজে। ইনজেকশন। পায়ের কাছে 2টো ইনজেকশন এমন ডিস্টেন্সে দেওয়া হতো যাতে মনে হয় সাপের কামড়ে ক্ষত হয়েছে। তাছাড়া পুলিশের ঝামেলা তো আর নেই। পোস্টমর্টেম রিপোর্ট যাই হোক না কেন সেই রিপোর্ট বদলে সাপের কামড় করে দিতেন মাধব রায়। তাই শুধুমাত্র পায়ে 2টো ক্ষতচিহ্ন দেখানো হতো আশেপাশের লোকেদের জন্য, যাতে তারা বিশ্বাস করে যে এরা সাপের কামড়েই মরেছে। এমনিতেই ভয়ে এদিকে সেরকম লোকজন আসে না, তাই ওদের কাজ করতে খুব একটা অসুবিধা হতো না। কিন্তু আসলে এদের কাজটা কি?
এদের আসল কাজটা ছিল বিষধর সাপেদের থেকে বিষ সংগ্রহ করা এবং সেই বিষধর সাপ ধরে ধরে এখান থেকে অন্য জায়গায় পাচার করা। জব্বলপুরের জঙ্গলে আর কিছু থাকুক না থাকুক, নানান রকম বিরল প্রজাতির বিষধর সাপ রয়েছে। সেই খবরটা আমি পেয়েছিলাম আগে থাকতেই, তাই এখানে সাপের কামড়ে এমন ব্যাপার ঘটার পর সন্দেহটা আমার বেড়েছিল। বিরল প্রজাতির সাপ ডাকবাংলোর ভিতরে এসে কাউকে কামড়াতে যাবে না। আর সবচেয়ে আশ্চর্যের কথা, ঘুমের মধ্যেও যতই সাপ কামড়াক না কেন, বিষ তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলে মানুষের ঘুম ভাঙবেই। আর সবচেয়ে বড় কথা, 3 জন একসঙ্গে জঙ্গলের ভিতরে ঢুকলো আর 3 জনকে একই সঙ্গে সাপে কামড়ালো। এটা সম্ভব? বেশ ভালোই বুঝতে পারছিলাম যে সমস্যা আছে, কিন্তু সেই সমস্ত সমস্যার মূল যে এই মদনলাল, সেটা বুঝতে পারলাম আরো পরে। কোথায় স্যার? আগের পুলিশ অফিসার সৈকত হালদার বুঝতে পেরেছিলেন যে সবকিছুর সঙ্গে মদনলাল জড়িয়ে রয়েছে এবং সেই রাতে তার উপর কোনোভাবে অ্যাটাক করা হতে পারে। তার মোবাইলটাও হারিয়ে গিয়েছিল, যদিও পরে সেটা পাওয়া যায়। কিন্তু পুলিশের তদন্ত এবং যে অফিসারের সঙ্গে তিনি যোগাযোগ করছিলেন, তিনি জানিয়েছিলেন যে সেই দিন রাতে তার সাথে কথা বলার থাকলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তিনি কাগজে সেই কথা লিখেও রেখেছিলেন, কারণ তিনি মদনলালকে সন্দেহ করছিলেন। কিন্তু সন্দেহের কোনো সঠিক কারণ ছিল না, তাই চেস করতে পারেননি। তাছাড়া জঙ্গলের মধ্যে কিছু একটা হচ্ছে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই কাগজটা সাবধানে লুকিয়ে রেখেছিলেন এমন এক জায়গায় যেখান থেকে চট করে সেটা কেউ বার করতে না পারে। কিন্তু কাকতালীয়ভাবে সেটা আমার চোখে পড়ে, আর সেটা হলো এই কাগজটা। এরপর পকেট থেকে বিক্রম কাগজটা বের করে পড়তে থাকে। আমি সৈকত হালদার, জব্বলপুরের জঙ্গলের ওই কেসের ইনভেস্টিগেশন করার জন্য আমি জঙ্গলে ঢুকেছিলাম। একটা ব্যাপার মনে হয়েছে আমার। জঙ্গলের ভিতরে লোকজন আছে, কিন্তু দিনের বেলা তাদের খুঁজে পাওয়া যায় না। এই ডাকবাংলার কেয়ারটেকার মদনলাল ওদের সঙ্গে জড়িয়ে আছে। গভীর রাতে মদনলালকে কারো সঙ্গে কথা বলতে শুনেছি আমি, অথচ এখানে নেটওয়ার্ক নেই। আজ সন্ধ্যের পর থেকে মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কোনোভাবে মদনলাল কিংবা অন্যরা চাইছে না যে আমি বাইরের সঙ্গে যোগাযোগ করি। আজ আমার উপর অ্যাটাক হতে পারে, কিন্তু এখান থেকে পালিয়ে গেলে আমি কিছুই খুঁজে বার করতে পারবো না। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তার জন্য মদনলাল এবং তার সঙ্গে থাকা সকলেই দায়ী থাকবে। আমায় ক্ষমা করে দিন স্যার, আমি তো টাকার জন্য এইসব করেছিলাম। তাছাড়া ওরা আমায় ভয় দেখিয়েছিল, যদি আমি কাজটা না করি তাহলে তাহলে ওরা আমাকে। সবাই ওই কথাই বলে মদনলাল, সবাই বাধ্য হয়েই অপরাধ করে। আমি আজ পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি যে অতীতে মনের খুশিতে অপরাধ করেছে, অর্থাৎ যার কোনো মানসিক সমস্যা নেই। এখন অপেক্ষা করো, কাল সকালে আমার লোকেরা গিয়ে থানা থেকে জিপ নিয়ে আসবে। মাধব রায়কে সাসপেন্ড করা হবে না অন্য কিছু করা হবে তা আমি জানি না, কিন্তু কাল সকাল না হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। কয়েকজন পাহারায় রইল সেই ঘরের দরজার সামনে। বিক্রম বেরিয়ে গেল, হাতের দিকে তাকিয়ে দেখল শুধু আঘাত নয়, তার নিচেই ইনজেকশন পুশ করে সাপের বিষ তার শরীরে ঢোকানোর চেষ্টাও হয়েছিল। ভাগ্যিস ওরা অ্যান্টিভেনাম এনেছিল, আর ভাগ্যিস বিপদ হবে বুঝতে পেরে অ্যান্টিভেনামটার সঙ্গে করেই রেখেছিল বিক্রম। তাই সাপের বিষ শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনাম নষ্ট করে দিয়েছিল সেটা। মাথাটা এখন মাঝে মধ্যে ঘুরছে, তবে ক্ষতি কিছু হবে না। চেয়ারটা নিয়ে বসলো সামনে ব্যালকনির কাছে বিক্রম। প্রথম দিন এইখানে বসেই মদনলালের সঙ্গে কথা বলেছিল সে। তখন কিন্তু মদনলালকে অপরাধী বলে মনে হয়নি। বিক্রম সামান্য হাসল, মনে মনে ভাবল, মানুষকে ভরসা নেই, কখন যে কে কি করে বসে তা বলা যায় না। ওই 3 জন সরকারি কর্মচারী, ওরা বোধহয় জঙ্গলের ভিতরে ঢুকে এমন কিছু একটা দেখেছিল যা এই গোটা দলটার জন্য ভালো হতো না। তাই প্রথমে ওদেরকে মরতে হয়, আর তারপরেই পুলিশ অফিসার। কেননা জানি মনে হচ্ছে এই 10 বছরের মধ্যে মদনলালের সাহায্যে ওরা আরো অনেক লোককে মেরে সাপের কামড় বলে চালিয়ে দিয়েছে। সমস্ত ফাইল খুলে দেখতে হবে। ঠিক তখনই সেই জঙ্গলের অন্ধকারের ভেতর থেকে ঠান্ডা এক পশলা হাওয়া ভেসে এসে ধাক্কা দিল ওদের গায়ে। বিক্রম জানে
এখনো অনেক কাজ বাকি। গোটা দলটাকে এখনো ধরা বাকি আছে। তবে জব্বলপুরের জঙ্গলটাকে এই চোরা শিকারীদের হাত থেকে রক্ষা সে করবেই।